বেরসে ফুয়াদ, আপনার কাছে কি মনে হয় জনাব তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে আসলেই কোনো নিরাপত্তার ঝুঁকি রয়েছে কিনা, যেটা আসলে তিনি একক সিদ্ধান্তর ব্যাপার নয় বলেও যেটি বলছেন, সেটি দিয়ে আসলে তিনি কাকে বুঝাচ্ছেন? আমরা এখানে যদি একটু 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 কি বলে মাল্টিপল চয়েস কোশ্চেন রাখি, তারেক রহমানের জীবনের শঙ্কা রয়েছে এ সামরিক বাহিনীর মধ্যে থেকে, বি কোনো গুপ্তঘাতকের পক্ষ থেকে, সি ভারতের পক্ষ থেকে, ডি হচ্ছে তার নিজের দলের অন্তর্ঘাতের পক্ষ থেকে। আপনার কাছে কোনটি মনে হয়, অথবা এর কোনোটিও যদি না মনে হয় তাহলে আপনার উত্তরটি কি হবে সেটি যদি আমাদের একটু বলেন। আপনার বলা শেষ হলে একই প্রশ্ন আমি আনিস ভাইকেও একটু শুনতে চাইব। দেখেন, আমরা যখন ম্যাট্রিক পাশ করলাম তখন সম্ভবত দ্বিতীয় ব্যাচে আমরা এমসিকিউ করছি আর কি। এর আগে তো এমসিকিউ ছিল না আর কি। তো বহু বছর আমরা পাই এমসিকিউ নাই, পরীক্ষা দেই নাই, তো আমরা পাই তো নাই। আমরা বহু বছর ওই পরীক্ষা দেই নাই, তো এই জন্য ভুলে গেছি আচ্ছা। যে এমসিকিউ তে কিভাবে আনসার করতে হয়। বাট আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আসলে ঝুঁকি আছে। ঝুঁকি আছে, অনেকগুলো বাস্তবতা। দেখেন, নাম্বার ওয়ান হচ্ছে সুব্রত বাইন টপ টেরর যখন গ্রেফতার হইলো, আপনার মনে থাকার কথা যে ডিবিতে রিমান্ডে যে সে বক্তব্য দিল, সেখানে কিন্তু সে অনেক বিস্তারিত জবানবন্দি দিয়েছে, যেগুলো গণমাধ্যমে এসছে। ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন সোর্স থেকে জেনেছি যে ভারতে তার ট্রেনিং নিয়ে কথা বলেছে, মাল্টিপল আইডি আছে তার বাংলাদেশে এবং ভারতে, বিভিন্ন নামে তার ডকুমেন্টেশন আছে, অস্ত্রের ট্রেনিং আছে, এবং সেখানে তারেক রহমান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এন্টি আওয়ামী লীগ ফিগারকে অ্যাসাসিন করা, দেশে দেশের বাইরে চেষ্টা করা, এগুলো নিয়ে কিন্তু সে খোলামেলা কথা বলেছে। তারেক রহমানকে তো 111-এর সময় যথেষ্ট নির্যাতনের মধ্য দিয়ে দেশ ছাড়তে হয়েছে। তিনি যে বেঁচে ফিরবেন অথবা সুস্থ থাকবেন এই সম্ভাবনা কেউ দেখে নাই। এরপরে দেখেন যে বেগম জিয়ার উপরে যে নির্যাতনটা হয়েছে, অতএব এই ফ্যামিলিটিটা যে একটা নির্যাতনের টার্গেটের মধ্যে আছে সেটা কোনোভাবে অস্বীকার করবার সুযোগ নাই। এরপরে হচ্ছে দলের লোকদের ভিতরে যে স্যাবোটাজের সম্ভাবনা আছে, এটা বারবার তো আমরা আমরা মানে আস্থাহীনতা, অবিশ্বাসের জায়গা থেকে দেখেছি। বেগম জিয়া স্ট্যান্ডিং কমিটির লোকদেরকে বলছে আপনারা মোবাইল বাইরে রেখে আসেন, তা বারবার কনভারসেশন লিক হচ্ছে। তো সেই জায়গাতে আপনার ঝুঁকি আছে, এটা আমি বোধ করি যে আছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ঝুঁকি জিনিসটাকে আপনি আসলে কতটুকু ঝুঁকি মনে করেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন ধরেন, আমরা যারা হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা প্রত্যেকদিন গুমের, আমাকে ডিজিএফআই থেকে বলছে না যে ভাই আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন, আপনি কিন্তু গুমের থ্রেশহোল্ড পার হয়ে গেছেন। তো তারপরে আমরা বলছি তো, আমরা আমরা বন্ধ করি নাই তো কথা বলা, আমরা দেশ ছেড়ে চলে যাই নাই তো। আমি চাইলে তো অনেক দেশে চলে যেতে পারতাম, আমি তো কোথাও পালায়ে চলে যাইনি। তো ভয় জিনিসটাকে আসলে আপনি কতটুকু ভয় আকারে নেবেন সেটা মাথায় রাখার ব্যাপার আছে। থার্ড একটা বিষয় হলো যে বিএনপির লিডারশিপের জায়গা থেকে তার কাঠামোগত স্ট্রেংথ যেমন আছে, পারিবারিক নেতৃত্বের, এটা কিন্তু উইকনেসও আছে। বিকল্প নেতৃত্ব না থাকার যে উইকনেস, তো সেখানে তারেক রহমান তো এখানে সেন্ট্রাল ফিগার। তো তার বেঁচে থাকা না থাকা, সুস্থ থাকা ওকে। না থাকা, দেশে ফেরত আসতে পারা না পারার সাথে বিএনপির কিন্তু রাজনৈতিক অস্তিত্বের সাথে একটা কানেকশন আছে। তো ওকে। সেই জায়গাতে দল আকারে তাকে একটা কালেকটিভ সিদ্ধান্ত নেবার জায়গাতে সেটা রেফার করেছেন, এবং সেইটা তাকেই ফাইনালি ঠিক করতে হবে যে আসলে এই সিদ্ধান্তটা তার পলিটিক্যাল ক্যারিয়ার, তার দলের ক্যারিয়ারের জন্য কতটুকু যৌক্তিক এবং ন্যায্য। বেরসে ফুয়াদ, আপনাকে ধন্যবাদ। আমি আনিস ভাই আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, আপনি যদি চান তাহলে আমি মাল্টিপল চয়েসটা আমি মনে করে দিতে চাই। আর্মি থেকে ওনার ঝুঁকি, ভারত থেকে ঝুঁকি, নিজ দলের মধ্যে ঝুঁকি, নাকি কোনো গুপ্ত ঘাতকের মাধ্যমে তার ঝুঁকি, সেটা যদি আপনি একটু বলেন, তার ঝুঁকি আছে কিনা, এবং ঝুঁকি না আর থাকাটা, ঝুঁকিটাকে অ্যাসেস করে না ফেরাটা ঠিক আছে কিনা। জনাব তারেক রহমানের কথা বলছি, আনিস ভাই। ঝুঁকি একজন বড় নেতার পক্ষে থাকতেই পারে। যারা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি নেতৃত্ব প্রক্রিয়ায় যারা জড়িত থাকেন, তারা সব সময় এই ঝুঁকি মোকাবেলা করেই চলতে হয়। আপনি যদি খেয়াল করেন যে বেনজির ভুট্টোর কথা, উনি তো র্যালিতেই মারা গেলেন, রাজনৈতিক র্যালি যখন হচ্ছিল। এখন এরপরে ইয়ের কথা, ইমরান খানের প্রসঙ্গ আসলো, সে একই বিষয়টা। বাংলাদেশে শেখ হাসিনার উপর বারবার আক্রান্ত হয়েছেন। শেখ হাসিনা অনেক অনেক মানে বাংলাদেশের সবচেয়ে বড় উদাহরণ তো শেখ হাসিনা, তাকে বারবার মৃত্যুর হুমকি মোকাবেলা করতে হয়েছে। বাংলাদেশের দুইজন রাষ্ট্রপ্রধান মারা গিয়েছেন, সেটা এই ধরনের ইয়েতে মারা যান নাই, তারা অন্য ধরনের ঝুঁকিতে ছিলেন, এটা ইন্টারনাল বা সরকারের মধ্য থেকে। এখন তারেক রহমান, যদি আমি যেটুকু দেখেছি, ফেব্রুয়ারিতে উনি যে লন্ডন সফর করলেন, তার আগ পর্যন্ত গোয়েন্দা রিপোর্টে ছিল যে উনি ওনার দেশে আসা হুমকি আছে।
তারপরে ফেব্রুয়ারির পরে আমি একটা যতদূর সেকেন্ড, জানি যে সেটা উঠে গেছে। একটা সেকেন্ড, মানে গোয়েন্দা রিপোর্টটা কি পাবলিক করা হয়েছে নাকি আপনি আপনার সোর্স থেকে না, আমি জেনেছেন? পার্সোনালি জেনেছি, আপনি পার্সোনালি জানেন? ওকে, আমার সোর্স থেকে জেনেছি। ওকে, ওকে, তো প্লিজ। সেটাতে পরবর্তী পর্যায়ে আমি জানি যে এটা উঠে গেছে। এখন তারেক রহমান কেন আসছেন না সেই ব্যাখ্যাটা উনি সবচেয়ে ভালো করে দিতে পারেন। আমি মনে করি সেটা যদি অভ্যন্তরীণ হয়ে থাকে, সেটা যদি বিদেশি হয়ে থাকে, সমস্ত আহ, আহ, ঝুঁকি কাটানোর জন্য উনি সরকারকে প্রেসার দিতে পারেন। ইভেন আমি এসএসএফ ডিপ্লয় করা হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য। আমি মনে করি যে তারেক রহমান যেহেতু সম্ভাব্য প্রধানমন্ত্রী, বা যে এই ধরনের আরো যারা আছেন তাদের জননিরাপত্তায় যদি ঘাটতি থাকে, তাদেরকেও এসএসএফ দিতে পারে এবং তারেক রহমানকেও সেটা দিতে পারে। এবং উনি এই অজুহাতে দেশে আসবেন না, সেটা আমি মনে করি না যে কাম্য হতে পারে না। কারণ রাজনৈতিক দলের নেতৃত্ব যখন নেবেন, দেশের যখন নেতৃত্ব দেবেন, নিঃসন্দেহে উনি দেশে এসে সেটা মোকাবেলা করবেন। তবে কখন আসবেন সেটা নিঃসন্দেহে তার উপরে, সেটা আমি বা আপনি বা কোনো অন্য রাজনৈতিক দলের নেতারা ডিকটেট করতে পারে না, সেটা উনি উনার মতো করে আসবেন। একজন একজন জাস্ট একবার বলতে চাই যে কোনো কোনো বিশ্লেষক যে বলেন যে তারেক রহমান কিছুতেই দেশে আসবেন না, কারণ তাকে -1 করে তাকে বিদেশেই রাখা হয়েছে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? কোনোভাবে কি তারেক সাহেবকে না, মাইনাস আমি করা হয়েছে? আমি আমি মাইনাস যদি করা হয়ে থাকে, সেটা বৃহত্তর আঙ্গিকে যেটা ছিল, আহ, যে দুই ফ্যামিলিকে মাইনাস করা, সেই ক্ষেত্রে আমি মনে করি না যে তারেক রহমানের বর্তমান সময়ে সে ধরনের কোনো পরিস্থিতি বিরাজ করছে। কারণ এই সময় এটি দেশের হাল ধরার জন্য একটা আমাদের একজন নেতা দরকার। তারেক রহমানকে আমি 5 আগস্টের আগ পর্যন্ত সেটার জন্য কম্পিটেন্ট মনে করিনি, কিন্তু ওকে, 5 আগস্টের পরে ওনার বক্তৃতাগুলো যেভাবে আমি দেখেছি, যেভাবে ওনাকে আমি নেটে ফলো করেছি, তাতে আমার মনে হয়েছে যে রাষ্ট্র পরিচালনার মতো তার দক্ষতা অর্জিত হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি মনে করি যে তার ওই যোগ্যতা হয়েছে, এবং সেই পরিস্থিতিতে আহ, আহ, আমি মনে করি যে তার দেশে ফিরে আসা উচিত, এবং কে কি বললো সেগুলো কেয়ার করা উচিত না।